আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি স্টুডেন্টসরা, তোমাদের অর্গানিক কেমিস্ট্রি এর লেকচার 8-এ সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমি ক্লাস স্টার্ট করার আগে তোমাদেরকে জাস্ট একটা ডিরেকশন দিয়ে নিব। সেটা হচ্ছে, তোমরা যদি কেউ লেকচার 1, 2, 3 অর্গানিক কেমিস্ট্রির, আজকে হচ্ছে লেকচার 8, এর আগে 7টা লেকচার অলরেডি তোমাদের হয়ে গেছে অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারের। তো তোমরা কেউ যদি আগের 7টা লেকচার সিরিয়াল অনুসারে না করে আসো, তাহলে অবশ্যই আগের 7টা লেকচার সিরিয়াল অনুসারে আগে করবে, তারপর হচ্ছে আজকের লেকচার করতে আসবে। না হলে আজকের লেকচারে তোমরা অনেক কিছুই মানে না বোঝার সম্ভাবনা আছে। তো আমি ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। তো আমি যে টপিকটা দিয়ে আজকে স্টার্ট করবো সেটা হচ্ছে অ্যালডিহাইড। আচ্ছা, তো অ্যালডিহাইডের কার্যকরী মূলকটা কি সেটা আমাদের জানতে হবে। এটা আমরা অলরেডি দেখেছি, তারপর হচ্ছে আমি লিখে দিচ্ছি, সবাই দ্রুত লিখবে। অ্যালডিহাইডের কার্যকরী মূলক RCHO, RCH, আর এখানে RCHO, ঠিক আছে? বা আমরা যদি অ্যালকাইল মূলক না দিয়ে শুধু যদি এইভাবে লিখি CHO তাও হবে, অথবা যদি শুধু CHO এইভাবে লিখি তাও হবে। এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক, ঠিক আছে? অর্থাৎ কার্বন অক্সিজেন। তো এইখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে এই যে CHO, আমরা যদি অ্যালকাইল মূলকটাকে বাদ দিয়েও চিন্তা করি, শুধু CHO, এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক। তো এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে H আছে বুঝলাম, ভালো কথা, এখানে অ্যালকাইল মূলক আছে, ভালো কথা। তো এর মধ্যে কি আছে? কার্বন এবং অক্সিজেন কি দ্বিবন্ধন আছে, কার্বন এবং অক্সিজেন দ্বিবন্ধন আছে। আর দ্বিবন্ধন থাকলে আমরা জানি কি কোন সংকরণ হয়? sp2 সংকরণ হয়। তো আমি সেই ব্যাপারটাই লিখে দিচ্ছি, অর্থাৎ কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে। আমি এবার এতটুকু করে স্পেসিফিক করে ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, মানে এই যে দ্বিবন্ধনের যে মূলকটা কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, ঠিক আছে, যেটা কি sp2 সংকরিত। এখন কথা হচ্ছে, এই যে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, এই যে মূলকটা, এটাকে বলা হয়েছে কার্বনিল মূলক। কি মূলক? কার্বনিল, বা ইংলিশে বলা হয় কার্বনাইল। ওকে, কার্বনিল মূলক, ঠিক আছে? কার্বনিল মূলক, কার্বন অক্সিজেন দ্বিবন্ধন এইটা আছে অ্যালডিহাইডে, ঠিক আছে? এবং একে কার্বনিল, এটাকে কি বলে? এই মূলকটাকে একে দ্বিযোজী কার্বনিল মূলক, এবং একে কার্বনিল, এবং একে কার্বনিল মূলক বলে। আচ্ছা, এবং যা কি দেখলাম আমরা, যা হচ্ছে sp2 সংকরিত, অর্থাৎ যেহেতু কার্বন অক্সিজেন এই যে দ্বিবন্ধন, দ্বিবন্ধন থাকলে sp2 সংকরণ হয়, যা sp2 সংকরিত। তাহলে কার্বনিল মূলক যদি প্রশ্ন আসে কোন সংকরিত, সেটা হচ্ছে sp2 সংকরিত। ওকে, আচ্ছা, এবার আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই অ্যালডিহাইডের সাথে সংকেত, মানে সাধারণ সংকেতের কথা যদি চিন্তা করি এক, এবং হচ্ছে কার্যকরী মূলকের একটা পার্টের মিল আছে, সেটা হচ্ছে ওই কার্বনিল মূলকের, ঠিক আছে? অর্থাৎ অ্যালডিহাইডেও কার্বনিল মূলক থাকে, অর্থাৎ কার্বন অক্সিজেন দ্বিযোজী যে কার্বনিল মূলক, সেটা অ্যালডিহাইডেও থাকে এবং কিটোনেও থাকে, ঠিক আছে? তো এই জন্য আমি কিটোনের ব্যাপারটা, এবং অ্যালডিহাইড এবং কিটোনের যে সাধারণ সংকেত, তো কথা হচ্ছে এটাও কি, এটা হচ্ছে মিল আছে, ঠিক আছে? মানে এই জন্য অ্যালডিহাইড ও কিটোনের বলা যায় যে একদম মানে গভীর মিল থাকে। আবার এদেরকে আলাদাভাবে পার্থক্য করা যায়। আবার দেখা যাচ্ছে যে এই যে অ্যালডিহাইড ও কিটোনের কি দুজনেরই কমন একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে কমন একটা মূলকের ব্যাপার থাকে, সেটা হচ্ছে কার্বনিল মূলক, ঠিক আছে? তো এদেরকে আবার একসাথে পরীক্ষা করা যায়, যেটাকে বলা 2,4-DNP টেস্ট। আমরা কিছুক্ষণ পর দেখবো। এই কারণে বইয়ে দেখবে যে তোমরা অনেক আগ থেকেই হচ্ছে কি, মানে বইগুলোতে অ্যালডিহাইড ও কিটোন আলাদা একটা চ্যাপ্টারই ছিল, মানে আগের বইগুলোতে। এখনের বইগুলোতে অ্যালডিহাইড ও কিটোন একত্রেই দেওয়া থাকে, ঠিক আছে? আচ্ছা, তো এবার কিটোনের ব্যাপারটাতে আমরা দেখি, কিটোনে কি বলা হয়েছে। তো এখন তো পার্থক্য হচ্ছে, অ্যালডিহাইডে থাকে হচ্ছে RCHO, মানে CHO, কিন্তু কিটোনে থাকে হচ্ছে RC, এই যে H এর বদলে R থাকে, অর্থাৎ RCOR, ঠিক আছে? তাহলে আমি লিখি কিটোনের কার্যকরী মূলক, কিটোনের কার্যকরী মূলক
RCO, H এর বদলে কি আসবে? R আসবে, ঠিক আছে, RCOR। তাহলে অ্যালডিহাইডে হচ্ছে RCHO, ওকে, আর কিটোনে হচ্ছে এখানে RCH এর বদলে R হবে, অর্থাৎ RCOR। এবং অ্যালডিহাইডেও দেখা যাচ্ছে যে CO বা এই যে দ্বিযোজী যে কার্বনিল মূলক, কার্বন অক্সিজেন দ্বিযোজী, মানে যে কার্বনিল মূলকটা সেটা অ্যালডিহাইডেও আছে, এবং এই দ্বিযোজী কার্বনিল মূলকটা কিটোনেও আছে, দ্বিযোজী কার্বনিল মূলক কিটোনেও আছে, অর্থাৎ কিটোনেও কার্বন অক্সিজেন, অর্থাৎ কিটোনেও কার্বন অক্সিজেন দ্বিবন্ধন আছে। এবং আমি এইটুকু এখানে নিয়ে আসলাম ব্র্যাকেটে, অর্থাৎ কার্বনিল মূলকটা, অর্থাৎ কার্বন অক্সিজেন দ্বিবন্ধনের ব্যাপারটা, ঠিক আছে, কি বলে? কার্বনিল মূলক, যেটা sp2 সংকরিত, ঠিক আছে, যা দ্বিযোজী কার্বনিল মূলক, যা দ্বিযোজী কার্বনিল মূলক এবং কোন সংকরিত? sp2 সংকরিত। আচ্ছা, তো তোমরা এতটুকু লিখে নিবে। আচ্ছা, তো আমি আশা করতেছি তোমাদের এতটুকু লেখা হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। এবার আমরা কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করি। আচ্ছা, তো প্রথমে আমি যে এক্সাম্পলগুলো প্র্যাকটিস করব, সাপোজ আমি লিখলাম CHO কার কার্যকরী মূলক? অ্যালডিহাইডের। তো এটা হচ্ছে অ্যালডিহাইডের কি প্রথম সদস্য, যেটাকে আমরা বলি মিথানল বা ফর্মালডিহাইড। তো প্রশ্ন হলো এটা কিভাবে হয়? গাঠনিক স্ট্রাকচারটা খুবই সহজ, HCH এখানে O, এটার নাম কি? এই যে CHO হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক, এবং দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে মিথানল বা ফর্মালডিহাইড, মিথানল বা ফর্মালডিহাইড। ওকে, তাহলে আমরা আরেকটা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে আরেকটা অ্যালডিহাইড প্র্যাকটিস করি, CH3CHO। এটার নাম কি? দেখে মনে হতে পারে এটা হচ্ছে মিথানল, কারণ মিথানল মানে কি এক কার্বন হলে মিথ হয়, আমরা জানি মিথানল, কিন্তু না, এই যে মূলকটা আছে CHO, যে কার্যকরী মূলকটা আছে অ্যালডিহাইডের যে কার্যকরী মূলক CHO, সেখানে কি মূলকের সাথে আবার এক্সট্রা একটা কার্বন আছে, এই জন্য কার্বন কি, কার্বন একটা না, কার্বন হচ্ছে দুইটা, তার মানে ইথ, এবং CHO থাকলে কি হয়? অ্যাল হয়, মানে অ্যালডিহাইডের যে সাবজেক্টে অ্যাল, তাহলে হবে কি? ইথানল। তো এটা কেমন স্ট্রাকচারটা? CH3, দেন হচ্ছে কার্বন, তাহলে এই কার্বন হাত ফাঁকা আছে কয়টা? তিনটা, তাহলে এখানে হাইড্রোজেনের সাথে কার্বনের সাথে একটা হাইড্রোজেন বসবে, এবং এখানে যে দুইটা হাত ফাঁকা আছে ওই দুইটা কি অক্সিজেন, অর্থাৎ CHO হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরী মূলক। এখানে যদি H না থাকে, যদি R থাকতো, তাহলে এটা কি হয়ে যেত? কিটোন হয়ে যেত, অর্থাৎ RCOR কিটোন, বাট RCH হচ্ছে অ্যালডিহাইড। এটা হচ্ছে অ্যালডিহাইড কিটোনের বেসিক গঠনগত যে আমরা পার্থক্য সেটা দেখতে পেলাম, ঠিক আছে। তো এটা কি? এটা হচ্ছে ইথানল, ঠিক আছে, ইথানল, তাহলে এটার নাম হবে ইথানল। এটা কি? এটা হচ্ছে সেকেন্ড সদস্য কিসের? অ্যালডিহাইডের, ওকে, এটার নাম হচ্ছে ইথানল। তো এবার আমি হচ্ছে একটা কিটোন প্র্যাকটিস করি, সাপোজ CH3CO CH3, এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপানন। প্রশ্নটা কিভাবে হইলো দেখাচ্ছি আমি। CH3C, তাহলে কার্বনের কয়টা ফাঁকা আছে? মানে তিনটা, তাহলে একটাতে গেল অ্যালকাইল মূলক, আর হচ্ছে কি এখানে দুইটাতে অক্সিজেন, অর্থাৎ এইটা আর এটা একই কথা, অর্থাৎ CH3COCH3 বা R, মানে অ্যালকাইল মূলককে কি আর দ্বারা মানে সূচিত, মানে আর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে RCOR, ঠিক আছে। তাহলে কার্বন সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, তার মানে কি প্রোপ এবং CO আছে, শুধু CO আছে। তো এইভাবে যদি শুধু CO, এটা হচ্ছে কিটোনের কার্যকরী মূলক, তাহলে এটাকে বলা যাবে আমরা প্রোপানন, ঠিক আছে, প্রোপানন, বা এটার আরেকটা নাম হচ্ছে অ্যাসিটন, ঠিক আছে, প্রোপানন। প্রোপানন বা আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে অ্যাসিটন। এখন একটা নোট লেখো সবাই। নোটটা হলো
মিথানল বা ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। মিথানল বা ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। তার মানে মিথানল বা ফর্মালডিহাইড বুঝলাম, মিথানল বা ফর্মালডিহাইড হলো এইটা, মানে এইচসিএইচও বা এটাই হচ্ছে মিথানল বা ফর্মালডিহাইড। এটার 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। তো অনেকের কাছে একটু ঝাপসা লাগতে পারে যে আসলে ব্যাপারটা কি। তো তোমাদের লেখার দরকার নেই, জাস্ট বুঝো। মনে করো যে আমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রে টোটাল আছে, মানে আমরা একটা 100 ml সলিউশন বানাবো, মানে 100 ml দ্রবণ। তাইলে এখানে 60 ml ওয়াটার নিলাম, 60 ml H2O, আর হচ্ছে 40 ml, সাপোজ 40 ml কিনলাম, 40 ml নিলাম হচ্ছে HCHO মানে ফর্মালডিহাইড বা মিথানল। তাহলে এটাই কি, এটাই হচ্ছে টোটাল এই সলিউশনটাই কত ml এর? 100 ml সলিউশন। প্রশ্ন হলো এটা কিসের? 100 ml সলিউশন হলো ফরমালিনের, 100 ml ফরমালিন সলিউশন, ফরমালিন সলিউশন। ঠিক আছে, তো এখানে কথা হচ্ছে তাহলে কত পার্সেন্ট HCHO হলো? 40% HCHO এর জলীয় দ্রবণ। এটাই হচ্ছে 40% HCHO এর জলীয় দ্রবণ। ঠিক আছে, যেটাকে আমরা কি বলি? ফরমালিন। প্রশ্ন হলো এটা তারা কি করে? এটা তারা মরদেহ সংরক্ষণ করে, মানে মূলত মরদেহ সংরক্ষণ করার কাজে ব্যবহার হয়। ঠিক আছে, এটা মূলত মরদেহ সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়। যেমন তোমরা যদি প্র্যাকটিক্যাল করো, সেখানে মানে বায়োলজি যে প্র্যাকটিক্যাল, সেখানে দেখো যে যেটা কি গোখরা, মানে নাজা, তারপর হচ্ছে তোমাদের মানে জাদু, মানে মিউজিয়ামে সংরক্ষিত যে প্রাণীগুলো রাখা হয় বায়োলজি প্র্যাকটিক্যাল ক্ষেত্রে, জুলজি যেটাকে বলে, বায়োলজি সেকেন্ড পার্ট বা জুলজি, সেখানে কি এই যে প্রাণীগুলোকে কি যে সংরক্ষণ করে রাখা হয়, কিসের রাখা হয়? ফরমালিন সংরক্ষণ করে রাখা হয়। ঠিক আছে, তো মূলত মরদেহ সংরক্ষণ করার কাজে ফরমালিন ব্যবহার হয়। বাট অনেক আমাদের দেশের অনেক অসাধু ব্যবসায়ীরা কি করে, এরা দেখা যাচ্ছে ওই যে মাছ, এগুলো কি মানে দীর্ঘদিন জীবিত রাখবে, দীর্ঘদিন সতেজ রাখবে মরদেহ, কিন্তু রেদার পক্ষান্তরে কি করে? পক্ষান্তরে হচ্ছে যে মাছ বা বিভিন্ন এরকম যেগুলো আমাদের খাবারের জন্য আমরা কিনে আনি, হ্যাঁ, সেগুলোতে কি মানে আগে স্পেশালি এগুলো আগে পত্রপত্রিকা অনেক দেখা যায়, তো সেগুলোতে কি করা হয়তো? সেগুলোতে হচ্ছে এই ফরমালিন দিয়ে দেখা যাচ্ছে যে সংরক্ষণ করা হতো, মানে যাতে করে মাছ এগুলো মানে পচে দেওয়া থাকে। বাট এটা তো মরদেহ সংরক্ষণের কাজে ব্যবহার হয়। বাট এটা কি, এটা আমাদের মানে মানবদেহের জন্য ক্ষতিকর। এইটা এই জন্য তোমরা যদি কর্মমুখী রসায়ন কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 5 নম্বর চ্যাপ্টার যদি কেউ পড়ে থাকো, তাহলে দেখবে এই যে ফরমালিন বা এই যেগুলো আছে, এগুলো হচ্ছে অননুমোদিত ফুড প্রিজারভেটিভ, মানে এগুলা অনুমোদিত না, মানে আমাদের মানে মানবদেহের জন্য না, আমাদের খাওয়ার জন্য না। ঠিক আছে, অর্থাৎ মাছ এগুলো দিয়ে যে এটা হচ্ছে টোটালি ইলিগাল। ওকে, তো এটা মূলত কি করা হয়? মরদেহ সংরক্ষণ করার কাজে ব্যবহার হয়। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো তাহলে আজকে আমাদের ব্যাপারটা বুঝলাম যে মিথানল বা ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আর একটা নোট লিখবে সবাই, নোটটা হচ্ছে প্রোপানন নোটটা হলো প্রোপানন বা অ্যাসিটন হলো প্রোপানন বা অ্যাসিটন হলো সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক, সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক। আচ্ছা, তো তোমরা সকলে এটা লিখে নাও। তো আমি আশা করতেছি তোমাদের লেখা হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। এবার হলো অ্যালডিহাইডের প্রস্তুতি বা প্রিপারেশন অফ অ্যালডিহাইড, মানে সোজা কথা অ্যালডিহাইড বানাবো আর কি। অ্যালডিহাইডের প্রস্তুতি
তো আমরা বলি কি প্রিপারেশন অফ অ্যালডিহাইড ওকে। তো ফার্স্ট হচ্ছে আমরা কি করব, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানাবো। তো তোমাদের আমি একটা কঙ্কাল দেখাইছিলাম, কঙ্কালটা আশা করি মনে আছে। কি ছিল? অ্যালকোহল, তারপর হচ্ছে অ্যালডিহাইড কিটোন, আর হচ্ছে অর্গানিক অ্যাসিড। কঙ্কালটা আশা করি মনে আছে। তো প্রথমটা কি? প্রথমটা হচ্ছে 1 নম্বরটা হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড। তো অর্গানিক কেমিস্ট্রির জারণ বিজারণ আমি যেখানে পড়াইছিলাম সেখানে তোমাদের আশা করি কঙ্কালটা মনে আছে। সেটা বললে তো এটা একদম মানে বলা যায় যে একদম পান্তা ভাত। ঠিক আছে, তো এখন অ্যালকোহল থেকে অ্যালডিহাইড। ওকে, এটা কিভাবে হবে জাস্ট আমি ডিরেক্ট রিঅ্যাকশনটাই করে দিচ্ছি। আমাদের তো জানা, সাপোজ আমি একটা অ্যালকোহল নিলাম CH3 CH2OH মানে কি ইথানল, ইথানল। এখন আমরা যদি শক্তিশালী মানে ইথানল থেকে পাইলাম হচ্ছে অ্যালডিহাইড অর্থাৎ CH3CHO, যেখানে কি হাইড্রোজেনের সংখ্যা কম, অর্থাৎ জারিত মানে কন্ডিশনটা কি জারিত কন্ডিশন। ঠিক আছে, মানে ইথানলের জারিত কন্ডিশন হচ্ছে অ্যালডিহাইড। তো এখন আবার আমরা একটা ব্যাপার জানি যে অ্যালডিহাইড মানে শক্তিশালী জারক, যেমন KMNO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো দিলে কি হয়? এগুলো দিলে অ্যালডিহাইডে স্থায়ী হয় না, ডিরেক্ট অর্গানিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড মানে ডিরেক্ট জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডে চলে যায়। তাহলে যদি মাঝখানে থামাইতে হয় তাহলে কি দুর্বল জারক ব্যবহার করতে হবে। সেই দুর্বল জারক আমরা দেখছিলাম আগের ক্লাসে, সেটা কি মানে আগে দেখা যাচ্ছে যখন ওই যে অর্গানিক কেমিস্ট্রির জারণ বিজারণ আমি করেছিলাম তখন আমরা দেখছিলাম সেটা কি, সেটা হচ্ছে পিসিসি। পিসিসি মানে কি? পিসিসি একটা দুর্বল জারক। ফুল মিনিং কি? পিরিডিনিয়াম, পিরিডিনিয়াম কি ক্লোরোক্রোমেট। ওকে, তো পিসিসি এটা কি? এটা হচ্ছে একটা দুর্বল জারক। ফলশ্রুতিতে আমরা অ্যালডিহাইডে থামাইতে পারবো, অর্থাৎ ইথানল থেকে আমরা পাবো ইথানেল CH3CHO মানে ইথানেল, যেটা কি? যেটা একটা অ্যালডিহাইড। আর এখানে ছিল কি? অ্যালকোহল ছিল, অর্থাৎ ইথানল। ঠিক আছে, এটা জাস্ট সিম্পলি MCQ বা হচ্ছে মাঝে মধ্যে লাগতে পারে, দেখা যাচ্ছে কনভার্সনে লাগতে পারে। এটা 1 স্টার দাও তোমরা, 1 স্টার মানে হচ্ছে 5 স্টার। এটা মাঝে মধ্যে কনভার্সন করতে গেলে লাগতে পারে বা MCQতে লাগতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে যে রিঅ্যাকশনটা আমি দেখাবো এটা হচ্ছে 10 স্টার রিঅ্যাকশন। 10 স্টার রিঅ্যাকশন অর্থাৎ ACC এর MCQ, দেন হচ্ছে ACC এর CQ, দেন হচ্ছে এডমিশন, সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, 10 স্টার। 2 নম্বর রিঅ্যাকশনটা হচ্ছে ইথাইন মানে অ্যালকাইন। ঠিক আছে, ইথাইন বা প্রোপাইন মানে ইথাইন আর প্রোপাইনেরটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। সেটা হচ্ছে অ্যালকাইনের পানি সংযোজন দ্বারা, মানে অ্যালকাইনের পানি সংযোজন দ্বারা। আচ্ছা, অ্যালকাইনের পানি সংযোজন দ্বারা দুইটা পাওয়া যায়, একটা হচ্ছে ইথাইন থেকে পাওয়া যায় হচ্ছে ইথানেল মানে অ্যালডিহাইড, আর হচ্ছে প্রোপাইন থেকে পাওয়া যায় হচ্ছে প্রোপানন মানে কিটোন। তাহলে আমরা লিখবো কি? অ্যালকাইনের পানি সংযোজন দ্বারা অ্যালডিহাইড এবং কিটোন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 10 স্টার রিঅ্যাকশন। আচ্ছা, তো সাপোজ আমি প্রথমে ইথাইন নিলাম। হ্যাঁ, ইথাইন মানে একটা অ্যালকাইন নিতেছি 1 নাম্বার রিঅ্যাকশনে। অ্যালকাইনটা সাপোজ হচ্ছে আমরা নিলাম কার্বন কার্বন ট্রিপল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড কাদের থাকে? অ্যালকাইনে থাকে, এবং কার্বন সংখ্যা 2টা, তার মানে ইথাইন। হ্যাঁ, ইথাইন। এবং ইথাইনের সাথে কি করলাম? পানি সংযোজন করলাম। এবং এখানে দেখা যাচ্ছে কি নেওয়া হবে? 20% মানে অ্যাসিডিক মিডিয়াম আর কি, 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% HgSO4। ওকে, অ্যান্ড প্রায় 80 ডিগ্রি সেলসিয়াস হিট বা তাপমাত্রা। ওকে, অ্যান্ড রিঅ্যাকশনে পাওয়া যাবে CH3CHO। প্রশ্ন কিভাবে হবে? মেকানিজমটা লাগবে, আমি মেকানিজমটা দেখা দিচ্ছি। CH3CHO মানে তাহলে আমরা কি পাইলাম? অ্যালকাইন মানে ইথাইন থেকে, আগে এটা লেখো। হ্যাঁ, এক্সামে মেকানিজম দেখা দিবা, মেকানিজমটা লাগবে। যেটা মেকানিজম লাগবে মানে কথা হচ্ছে এক্সামে তোমাদের ACC এক্সামের জন্য যা কিছু লাগবে মানে 0 to Pro হওয়ার জন্য সকল কিছুই আমি হচ্ছে এই প্লে লিস্টে অর্গানিক কেমিস্ট্রির তোমাদের এই 0 to Pro মাস্টারি কোর্সের অর্গানিক কেমিস্ট্রির যে মাস্টারি কোর্স এটা আছে, এটাতে হচ্ছে আমি তোমাদেরকে ACC এর তোমাদের 0 to Pro হওয়ার জন্য যা কিছু লাগবে তা দেখানোর আমি বেস্ট ট্রাই করবো ইনশাআল্লাহ। ওকে, দেন হচ্ছে CH3CHO মানে কি? ইথানেল। ঠিক আছে,
ইথানল। ওকে, তো এখন প্রশ্ন হলো এখানে কিভাবে কি হয় মেকানিজমটা আমি দেখাচ্ছি। তো খেয়াল করো তোমরা, ইথাইন মানে কার্বন কার্বন ট্রিপল বন্ড, প্লাস কি করলাম পানি সংযোজন করছি। তো পানি কিভাবে ভাঙে? H প্লাস OH মাইনাস, ভালো কথা। আর কি কি নিয়েছিলাম? 20% সালফিউরিক অ্যাসিড মানে অ্যাসিডিক মিডিয়াম, আর হচ্ছে 2% HgSO4, ভালো কথা। অ্যান্ড হিট নিয়েছিলাম প্রায় 80 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তো এখন কি হবে? এখন কথা হচ্ছে ইলেকট্রনটা একটার দিকে এদিকে চলে আসবে, ব্যাপারটা বুঝো তোমরা, ঠিক আছে? একটা গভীর মনোযোগ দাও, এই বন্ড হচ্ছে একটা ভাঙবে। বন্ড কি হবে? বন্ড একটা ভাঙবে মানে পানি সংযোজনের ক্ষেত্রে কি হবে আমরা জানি কি, অ্যালকাইনের ক্ষেত্রে একটা সিগমা বন্ড আর বাকি দুটো কি, বাকি কার্বন কার্বন একটা সিগমা বন্ড আর বাকি দুটা পাই বন্ড। তো এই দুইটা পাই বন্ডের মধ্যে একটা পাই বন্ড ভাঙবে, একটা পাই বন্ড ভেঙে যাবে। একটা পাই বন্ড যদি ভাঙে অ্যান্ড ইলেকট্রনটা সামান্য, ইলেকট্রনটা একটা ইলেকট্রন যত সামান্য কি এইদিকে চলে আসবে। যদি এইদিকে চলে আসে তাহলে কি এটা আংশিক ঋণাত্মক প্রান্ত হবে, মানে আর এটা কি, এটা হচ্ছে আংশিক ধনাত্মক প্রান্ত হবে, অর্থাৎ ঠিক আছে ডেল মাইনাস ডেল প্লাস। ওকে, তাহলে এখন ফলশ্রুতিতে কি হবে? যেখানে মাইনাস বা নেগেটিভ প্রান্তেও সেখানে কি, সেখানে H প্লাসটা যুক্ত হবে। সেখানে কি যুক্ত হবে? সেখানে এই H প্লাস, অর্থাৎ এই মাইনাসের প্রতি প্লাস আকৃষ্ট হবে, ঠিক আছে, প্লাস আকৃষ্ট হবে। আর এই প্লাসের প্রতি এই OH মাইনাস আকৃষ্ট হবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? তাহলে এখানে ছিল হচ্ছে, তাহলে এখানে কার্বন কার্বন কয়টা বন্ড থাকলো? ডাবল বন্ড থাকলো, ঠিক আছে। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড থাকলো অ্যান্ড কথা হচ্ছে তাহলে এখানে কি CH আর এখানে কি মাইনাসের সাথে এই যে প্লাস প্রান্তটা H প্লাস ছিল এটা এখানে চলে আসলো। ওকে, আর CH এর সাথে এখানে তো CH ছিলই, আর এই প্লাস পয়েন্ট এখানে কে চলে আসবে? H প্লাস চলে আসবে, মানে সরি এই প্লাস পয়েন্টে চলে আসবে হচ্ছে OH মাইনাস, ঠিক আছে, OH। তাহলে এখন গভীর মনোযোগ দাও, এখানে এই কার্বন কার্বন ডাবল বন্ড কার্বন থাকে, অ্যালকিনে থাকে, অর্থাৎ অ্যালকিনের ওইখান থেকে আসে হচ্ছে ইন, অ্যালকিনের সার্ভিস ইন। আর হচ্ছে এখানে যে OH আছে, এখানে যে OH আছে এটা কি অ্যালকোহলের, মানে এখান থেকে আসবে হচ্ছে অল। কেন অল আসবে? কারণ হচ্ছে অ্যালকোহলের অল আসবে, ঠিক আছে। তাহলে ইন প্লাস অল, এটার নাম হচ্ছে ইনঅল, ঠিক আছে। অর্থাৎ ইনের কন্ট্রিবিউশন আছে, আবার অ্যালকোহলের মানে অ্যালকিনের কন্ট্রিবিউশন আছে, আবার অ্যালকোহলের কন্ট্রিবিউশন আছে। অর্থাৎ দ্যাট মিনস এটাকে বলা হয় অ্যালকিন থেকে ইন অ্যান্ড হচ্ছে অ্যালকোহল থেকে অল, দ্যাট মিনস ইনঅল। তাহলে এটা হচ্ছে অস্থায়ী, ঠিক আছে, মধ্যবর্তী অস্থায়ী ইনল দশা আর কি, মধ্যবর্তী অস্থায়ী ইনল, ঠিক আছে। অ্যান্ড এর কি হবে? এর পুনর্বিন্যাস হবে। পুনর্বিন্যাস বা এটাকে বলা হয় মূলত গতিশীল সমানতা বা টটোমারিজম, ঠিক আছে, পুনর্বিন্যাস সমানতায় তোমাদের টটোমারিজম একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো পুনর্বিন্যাসে কিভাবে হয় সবাই গভীর মনোযোগ দাও। এইখানে এই যে ইলেকট্রন আছে, অক্সিজেনের কি, অক্সিজেনের তুলনামূলক কার্বনের থেকে কি অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ-ঋণাত্মকতা কি অনেক বেশি। তাইলে কি করবে? অক্সিজেন নিজের দিকে ইলেকট্রনগুলো টানতে থাকবে। অক্সিজেন কি করবে? অক্সিজেন নিজের দিকে ইলেকট্রন, এই যে এখানে কি ইলেকট্রন কি অক্সিজেন নিজের দিকে টানতে থাকবে। আর এই যে H কি, এটা হচ্ছে প্লাস, ঠিক আছে, H হচ্ছে প্লাস। আর হচ্ছে কথা হচ্ছে এইখানে কি ছিল? মাইনাস ছিল, এই জন্য প্লাস আসছিল। কারণ কি, এই যে এখানে মাইনাস ছিল এই জন্যই তো H প্লাসটা এখানে আসছে, ঠিক না? রাইট, তার মানে এইখানটা ছিল মাইনাস, তাহলে এই মাইনাসের প্রতি এই H প্লাসের কি আকর্ষণ থাকবে, অর্থাৎ H প্লাসটা চলে আসবে এইখানে। দ্যাট মিনস এটাই বলা হয় গতিশীল সমানতা বা টটোমারিজম বলা হয়, ঠিক আছে। ওকে, তো একেবারে ইজি বিষয়। তো ফলশ্রুতিতে H প্লাসটা যদি এখানে চলে আসে, এখানে আগে থাকতে কি ছিল? CH2 ছিল, ঠিক না? আগে থাকতে কি ছিল? CH2 ছিল, আর একটা H যদি এখানে চলে আসে তাহলে এখানে কি হবে? CH3। আর এইখানে CH তো ভালো কথা, CH ছিল, আর হচ্ছে এই মানে এই কার্বনের সাথে অক্সিজেন কি ডাবল বন্ড যুক্ত হয়ে যাবে, অর্থাৎ আমরা বলতে পারি CH3। এখানে যদি H লিখি আমি CH আর এখানে O, বা একবারে আমরা লিখে দিতে পারি CH3 CHO বা ইথানল, ঠিক আছে। বা তোমরা আমি যেভাবে লিখছি এইভাবে লিখতে পারো, সমস্যা নেই, CH3 CHO, ঠিক আছে, অথবা CH3 CHO একই কথা, মানে ইথানল। কি থেকে পাইছি ইথানল? সেটা পাইছি হচ্ছে আমরা ইথাইন থেকে। ইথাইন এটা অর্থাৎ আমরা কি পাইলাম? অ্যালকাইন থেকে কি পাইছি? অ্যালকাইন থেকে অ্যালডিহাইড পাইছি, অর্থাৎ ইথাইন থেকে ইথানল পাইছি, ঠিক আছে। এটা কিন্তু একদম 10 স্টার রিঅ্যাকশন। এখন যদি আমি প্রোপাইন দিয়ে দিই, তাহলে প্রোপাইন দিলে কিন্তু আর অ্যালডিহাইড মানে ইথানল একটা অ্যালডিহাইড, হ্যাঁ, গভীর মনোযোগ দাও, এটা কি? এটা হচ্ছে অ্যালডিহাইড ফর্ম। এই ফর্মটা কি? অ্যালডিহাইড ফর্ম। ওকে, অর্থাৎ আমরা অ্যালকাইন থেকে
অ্যালকাইনের পানি সংযোজন মানে অ্যালকাইনের পানি সংযোজনের রিঅ্যাকশন থেকে দেখলাম যে আমরা অ্যালডিহাইড পেয়েছি। এখানে কিন্তু আমাদের এই বিক্রিয়াটা আর একদম ইজি, কয়েকবার 5-6বার বুঝে বুঝে এটা প্র্যাকটিস করলে দেখো একদম তোমাদের লাইফ টাইম মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এখন আমাদের এই রিঅ্যাকশনটা আর এই মেকানিজমটা হচ্ছে লাগবে, ঠিক আছে। অ্যান্ড আমরা কি দেখলাম যে অ্যালকাইন থেকে আমরা পাইছি কি, অ্যালকাইন থেকে আমরা পাইছি হচ্ছে অ্যালডিহাইড, অ্যালকাইন থেকে আমরা পাইছি অ্যালডিহাইড, ওকে। আর দেখা যাচ্ছে যদি আমরা এখন এই ইথাইনের পরিবর্তে যদি আমরা প্রোপাইন দিয়ে দেই, ইথাইনের পরিবর্তে যদি আমরা প্রোপাইন দিয়ে দিই তাহলে কিন্তু আর আমরা এই অ্যালডিহাইড পাবো না, অর্থাৎ অ্যালডিহাইড ফর্ম তখন আমরা পাবো না, তখন আমরা পাবো হচ্ছে কিটো ফর্ম। অর্থাৎ প্রোপাইন থেকে পাওয়া যায় হচ্ছে প্রোপানন, নট প্রোপানেল। কি পাওয়া যায়? প্রোপানন। তো সেটা আমরা দেখবো। রিঅ্যাকশন আমি পাল্টাই দিচ্ছি। আচ্ছা, আমি মুছে দিলাম, একবার চেক করে নিচ্ছি। আচ্ছা, অল ওকে আছে। তো 2 নম্বর রিঅ্যাকশন আমরা কি দিলাম? CH3C ট্রিপল বন্ড C, তাহলে 4টা হয়ে গেছে, মানে বুক হয়ে গেছে। আচ্ছা, এখানে তাহলে হাত থাকে কয়টা ফাঁকা? 3টা, একটা থাকে CH। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপাইন, প্রোপাইনের পানি সংযোজন। প্রোপাইনের পানি সংযোজন কি দেওয়া হবে? 20% সালফিউরিক অ্যাসিড অ্যান্ড 2% মার্কিউরিক সালফেট, ওকে। আর প্রায় 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এখন প্রশ্ন হলো কি পাওয়া যাবে? পাওয়া যাবে হচ্ছে প্রোপানন, যেটা আমি বললাম। কিন্তু কিভাবে হয় মেকানিজম দেখলে একদম আমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এখানে দেখো CH3CO CH3, এটা কি? এটা হচ্ছে প্রোপানন, ঠিক আছে। তাহলে প্রোপাইন থেকে পাইলাম হচ্ছে প্রোপানন। এখন প্রশ্ন হলো কিভাবে হইলো এটা, দেখি আমরা রিঅ্যাকশনটা দেখি, মানে মেকানিজমটা দেখি। রিঅ্যাকশন তো দেখলাম, মেকানিজম কিন্তু লাগবে, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা খেয়াল করো, গভীর মনোযোগ দাও। CH3 এটা কি? এটা একটা অপ্রতিসম অ্যালকাইন। প্রতিসম অ্যালকিন কি? অপ্রতিসম অ্যালকাইন, প্রতিসম অ্যালকিন কি, অপ্রতিসম অ্যালকিন কি, এগুলো আমরা জানি। আবার তাহলে ওইটা পারলে এটাও তো পারার কথা যে প্রতিসম অ্যালকাইন কি আর অপ্রতিসম অ্যালকাইন কি, ঠিক আছে। একবার ইজি, আমরা আগের ক্লাসগুলোতে দেখে আসছি এই কনসেপ্টটা। অ্যালকিনের আলোকে দেখছিলাম, এখন আমরা এটা ওই অ্যালকিনের আলোকে পারলে অ্যালকাইনটা ইজিলি পারার কথা, ওকে। তাহলে এখন আমরা দেখি CH3C ট্রিপল বন্ড CH, ঠিক আছে, প্লাস H2O। আচ্ছা, এখন কথা হচ্ছে ওয়াটার H2O কীভাবে ভাঙবে? H প্লাস OH মাইনাস, H প্লাস OH মাইনাস, ঠিক আছে। এখন আর কি কি দিলাম আমরা? 20% সালফিউরিক অ্যাসিড, মানে কি H প্লাস, মানে অ্যাসিডিক মিডিয়াম, ওকে। আর হচ্ছে 2% মার্কিউরিক সালফেট, আর হচ্ছে প্রায় 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এখন কথা হচ্ছে কি হবে এইখানে যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে এখানে এটা যেহেতু অপোজিশন অ্যালকাইন, তাই এখানে মার্কোনিকফ রুলসটা অ্যাপ্লাই হবে, একেবারে ইজি। তো মার্কোনিকফ আমরা কি দেখছিলাম? তেলা মাথায় তেল দেওয়া, মানে যেই কি যেখানে হাইড্রোজেন বেশি, এখানে এই অপোজিশন অ্যালকাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে হাইড্রোজেন কার বেশি? এখানে বেশি। তাহলে হাইড্রোজেন মানে বিকারকের কি, বিকারকের ধনাত্মক অংশ মানে হাইড্রোজেন, ঠিক ওই যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন ওখানেই যুক্ত হবে, একদম মানে মারাত্মক ইজি ব্যাপার। তাহলে এখানেই যুক্ত হবে। তো তাহলে যদি এখানে যুক্ত হয় তার মানে কি এই প্রান্তটা অবশ্যই মাইনাস হইতে হবে। দ্যাট মিনস ইলেকট্রনটা কি, ইলেকট্রনটা এদিকে চলে আসবে। ইলেকট্রনটা যদি এদিকে চলে আসে তাহলে এই কার্বনটা কি হবে? এই কার্বনটা আংশিক ঋণাত্মক প্রান্ত অর্থাৎ মাইনাস, আর এই কার্বনটা আংশিক, যেহেতু এই কার্বনটা ইলেকট্রন হারাইছে তাহলে হচ্ছে যে কি এটা হচ্ছে আংশিক ধনাত্মক প্রান্ত বা পজিটিভ পরিণত হবে। আর এই একটা কি এই ঘটনাটা ঘটলে কি হবে? একটা পাই বন্ড, যেহেতু একটা সিগমা, মানে অ্যালকাইনের ক্ষেত্রে কি একটা সিগমা বন্ড, বাকি দুইটা পাই বন্ড। তাহলে একটা ইলেকট্রন কি এটা এই বন্ডটা ভেঙে একটার দিকে চলে আসছে, অর্থাৎ দ্যাট মিনস একদম ইজিলি বোঝা, আমি সহজে বোঝাচ্ছি। তাহলে যদি এখানে চলে আসে মাইনাস, তাহলে ওখানে কি বিকারকের পজিটিভ প্রান্ত সেখানে যুক্ত হবে, ঠিক আছে। তাহলে পজিটিভ প্রান্ত যুক্ত হবে, এটা কি মার্কোনিকফের রুলস। বাট এখানে কিন্তু আগেরটাই কিন্তু মার্কোনিকফ অ্যাপ্লাই হয় না, কারণ আগেরটা কিন্তু অপোজিশন অ্যালকাইন ছিল না, দুইটার ক্ষেত্রে কি হাইড্রোজেন হাইড্রোজেন সেম ছিল, যে কারণে আমরা একটাকে একদিকে নিয়ে করছি, বাট আরেকটাকে একদিকে, মানে কথা হচ্ছে ওই একই যৌগ সেমই থাকতো, ঠিক আছে। এই জন্য ওখানে আমাদের কি মার্কোনিকফ অ্যাপ্লাই করা লাগে না, একদম সহজভাবে বুঝলে, ঠিক আছে। বাট এখানে কি লাগতেছে, কারণ কি অপোজিশন অ্যালকাইন। তাহলে কি বিকারকের ধনাত্মক অংশ এইখানে যুক্ত হবে, যেহেতু এটা মাইনাস, আর ঋণাত্মক অংশ কোথায় যুক্ত হবে? ঋণাত্মক অংশ এইখানে যুক্ত হবে, ঠিক আছে। আর বন্ড তো একটা ভেঙে গেছে, তাহলে এখন আমরা ইজিলি একটা ইনল কন্ডিশন পাই। কিভাবে ইনল কন্ডিশন পাই এটা তো আমরা দেখতেই পাচ্ছি। এখানে ছিল কি CH3 ছিল,
তারপর এখানে কি ছিল, কার্বন ছিল, এখানে কি ডাবল বন্ড ছিল, ঠিক আছে, এখানে কি CH, ওকে। তাহলে এখানে কি হবে, CH এর সাথে এখানে যুক্ত হবে হচ্ছে H, ওকে, কারণ এখানে মাইনাস ছিল, এখানে H যুক্ত হবে। আর এখানে কি যুক্ত হবে, এখানে হচ্ছে ঋণাত্মক অংশ OH যুক্ত হবে। তাহলে এই যে ইন অল, অস্থায়ী কি মধ্যবর্তী অস্থায়ী ইনল দশা, ঠিক আছে, মধ্যবর্তী অস্থায়ী ইনল কন্ডিশন। আচ্ছা, তো এটা আমরা কি বলবো, অস্থায়ী ইনল, অস্থায়ী ইনল। এখন এই অস্থায়ী ইনলের কি হবে, পুনর্বিন্যাস হবে। কিভাবে হবে, আমরা কি জানি যে অক্সিজেনের কি তড়িৎ ঋণাত্মকতা বেশি, মানে অক্সিজেন কি নিজের দিকে ইলেকট্রন টানাটানি করবে, ঠিক আছে। তাহলে এই ইলেকট্রন, এই যে ইলেকট্রন কি অক্সিজেন নিজের দিকে টানাটানি করবে, ঠিক আছে। আর এখানে কি ছিল, H+ ছিল। আচ্ছা, এখানে যে H+টা আসছিল, এখানে যে H+টা আসছিল কি এখানে মাইনাস ছিল, এই জন্যই তো ধনাত্মক অংশ আসছে। দ্যাট মিনস এটা কি আংশিক ঋণাত্মক প্রান্ত ছিল। তাহলে এই আংশিক ঋণাত্মক প্রান্তের দিকে এই H+ কি হবে, H+ ছুটে আসবে, অর্থাৎ এখানে কি CH3, এখানে কি CH3, আর এখানে কি এই H টা, মানে অর্থাৎ এই H টা এখানে চলে আসবে, অর্থাৎ CH3, আর এখানে কি, আর এই ইলেকট্রনটা এখানে চলে আসবে, অর্থাৎ এটা বলে কি, এটা বলে হচ্ছে গতিশীল সমানত বা টটোমারিজমের কনসেপ্ট, ওকে। অর্থাৎ এই যে এখানে H টা যদি এখানে চলে আসে তাহলে হচ্ছে CH3, আর হচ্ছে এই ইলেকট্রনটা যদি এখানে চলে আসে তাহলে CO, তাহলে CH3 CO CH3 হুইচ ইজ একটা কিটো ফর্ম বা কিটন, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি পুনর্বিন্যাস হিসেবে, বা আমরা এটাকে বলি টটোমারিজম, বাট তোমরা পুনর্বিন্যাস লেখো, কোনো সমস্যা নাই। CH3 CO CH3, এটার নাম কি, প্রোপানন, যেটা কি কিটন। প্রোপানন বা প্রোপাননের আরেকটা নাম হচ্ছে অ্যাসিটন, ওকে, যেটা কি সবচেয়ে বেশি আমরা দেখছি কি নোটে যে সবচেয়ে বেশি ব্যবহৃত জৈব দ্রাবক, ওকে। তো এটা হচ্ছে কি প্রোপানন বা অ্যাসিটন, এবং এটা কি ফর্ম, কিটো ফর্ম। তাহলে আমরা কি দেখলাম যে প্রোপাইন থেকে পাইছি প্রোপানন হুইচ ইজ আ কিটো ফর্ম, আর ইথাইন থেকে পাইছিলাম ইথানল হুইচ ইজ অ্যান অ্যালডিহাইড ফর্ম, ওকে। তো আমি আশা করতেছি এই রিয়াকশন দুটি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট ছিল। প্রথমটা হচ্ছে অ্যালকোহলের কি জারণ ছিল, এটা কি জারণ হয়েছে এবং দুর্বল জারক দ্বারা জারিত করেছে, নাহলে কি অ্যালডিহাইডে স্থায়ী হতো না। আর পরেরটা ছিল হচ্ছে অ্যালকাইনের পানি সংযোজন দ্বারা ইথাইন থেকে পাইছিলাম অ্যালডিহাইড, আর হচ্ছে প্রোপাইন থেকে পাইছি কিটন। তো আমি আশা করতেছি এই রিয়াকশনগুলো আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো আমি তোমাদের কিছুক্ষণ সময় দিলাম, তোমরা লিখে নাও, দেন আমি দেখা যাচ্ছে যে একটা টেস্টে চলে যাবো, অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি মুছে দিচ্ছি। তো এখন 2,4-DNP টেস্ট, একটা টেস্ট আমি এখন করবো যেটা হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট, 10 স্টার একটা টেস্ট, সেটার নাম হচ্ছে 2,4-DNP টেস্ট, ওকে, 2,4-DNP টেস্ট। আচ্ছা, তো এটা কেন করা হয়, এটা হচ্ছে যে দ্বিযোজী কার্বনিল মূলক শনাক্ত করা, এটার সাথে কি করা হয়, দ্বিযোজী কার্বনিল মূলক, যেটা আমরা দেখছিলাম যে অ্যালডিহাইডেরও দ্বিযোজী কার্বনিল মূলক থাকে এবং কিটোনেরও দ্বিযোজী কার্বনিল মূলক থাকে, ঠিক আছে। তো এটার তো এই দ্বিযোজী কার্বনিল মূলক মূলত শনাক্ত করা হয়। তো কার্বনিল মূলক যেহেতু অ্যালডিহাইড আর কিটোন থাকে, তার মানে অ্যালডিহাইড এবং কিটোন দুইটাকেই শনাক্ত করা যায় এই 2,4-DNP টেস্টের মাধ্যমে। তো সেটা আমি লিখতেছি যে দ্বিযোজী কার্বনিল মূলক, দ্বিযোজী কার্বনিল দ্বিযোজী কার্বনিল মূলক শনাক্ত করা যায়। দ্বিযোজী কার্বনিল মূলক শনাক্ত করা যায়, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এই 2,4-DNPটা কি জিনিস, এটা আমাদের প্রশ্ন আসে না। আচ্ছা, তো সেটা করার জন্য আমরা দেখা যাচ্ছে একটা যৌগ দেখে নিই, যৌগটার নাম হচ্ছে হাইড্রাজিন, ঠিক আছে। যৌগটার নাম হচ্ছে হাইড্রাজিন, NH2
NH2, এটার নাম হচ্ছে হাইড্রোজেন, সবাই লিখে নেবে দ্রুত। এটার নাম কি? হাইড্রোজেন। ওকে, হাইড্রোজেন NH2 সিঙ্গেল, মানে NH2 দেন হচ্ছে NH2 অর্থাৎ হাইড্রোজেন। দেন আমরা আরেকটা ব্যাপার দেখি, সেটা হচ্ছে আচ্ছা এখানে একটা বন্ড গেল, ভালো। তাহলে এখানে থাকে হচ্ছে NH, মানে একটা H ছিল, এটা চলে গেছে, আর এখান থেকে বেনজিনের একটা H চলে গেছে। এই তোমরা অনেকেই বুঝবে না, কিন্তু না বোঝাটা খুবই স্বাভাবিক ব্যাপার, কোনো সমস্যা নেই, আমি সব কিছু বুঝাই দেবো ইনশাআল্লাহ। NH দেন হচ্ছে এখানে থাকবে হচ্ছে NH2। আচ্ছা এটার নাম হচ্ছে ফিনাইল হাইড্রোজেন। কি নাম? ফিনাইল হাইড্রোজেন। আচ্ছা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এর মতো মারাত্মক ইজি টপিকস আর পৃথিবীতে নাই। এটার মতো মারাত্মক ইজি টপিক আর পৃথিবীতে নাই, ঠিক আছে? মারাত্মক ইজি। তো ব্যাপারটা বোঝা আসলে কি, লেখা লাগবে না। আগে দেখো আমাদের বেনজিন, মোটামুটি বেনজিনের সাথে তো কম বেশি আমরা পরিচিত, ঠিক আছে? আগে দেখছিলাম খুব সম্ভবত, বাট এখন যদি কেউ না দেখো, দেখে ফেলার কথা একদম। এটার নাম হচ্ছে বেনজিন, ঠিক আছে? অর্থাৎ C6H6, C6H6, এটা হচ্ছে বেনজিন। ওকে, এখন এই বেনজিনের একটা হাইড্রোজেনের যে কোনো প্রান্ত থেকে বাইর করে দেখানো যায়, সমস্যা নেই। C6H6, মানে এটা যে কথা এটা ওই কথা, এটা এইভাবে না লেখে এখান থেকে একটা হাইড্রোজেন বাইর করে দেখাইতে পারতাম, সমস্যা নাই। C6H6 কি? বেনজিন। এখন যদি আমরা এখান থেকে একটা হাইড্রোজেনটা কিক আউট করি, তখন কি হয়? C6, এই হাইড্রোজেনটা কি চলে গেছে, তাহলে একটা হাইড্রোজেন চলে গেল, এই জন্য একটা হাত বের হয়ে গেছে, তাহলে এটা আমরা তখন বলি যে C6H5। তখন এইটার নাম হচ্ছে ফিনাইল বা অ্যারাইল মূলক। কি নাম? তোমরা খাতার উপরে ছোট করে এটা লিখে নিতে পারো, কাজে লাগবে, ঠিক আছে? খাতার উপরে কোনো একটা কর্নারে ছোট করে লিখে নিতে পারো, এটার নাম হচ্ছে ফিনাইল বা অ্যারাইল মূলক। ঠিক আছে? তাহলে আমরা যে ব্যাপারটা দেখলাম, এটা কি ছিল? ফিনাইল, ফিনাইল হাইড্রোজেন। ওকে, তাহলে এই যে এটা কি ছিল? ফিনাইল। ফিনাইলের সাথে কি এই যে NH2, এখানে তো NH তো একসাথে যদি বন্ড করতে চাই একটা H তো রাখা যাবে না, এখান থেকে একটা H চলে গেছে, আর বেনজিন বলা থেকে একটা H চলে গেছে, দ্যাট মিন্স এটার নাম হচ্ছে ফিনাইল হাইড্রোজেন। ঠিক আছে? তো এটা আমি আশা করি এতটুকু খাতার কর্নারে তোমরা উপরের দিকে কোথাও একটা কর্নারে লিখে নিছো তোমাদের সুবিধা মতো। এখন ফিনাইল হাইড্রোজেনের ব্যাপারটা না আমরা বুঝলাম, এবার আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে হাইড্রোজেন যেটা আছে কার্বন সংখ্যা কাউন্ট করে, ঠিক আছে? NH NH2, তাহলে মানে এটা হচ্ছে ফিনাইল হাইড্রোজেন। তাহলে এখন যদি কার্বন সংখ্যা কাউন্ট করি, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, মানে এই প্রান্তগুলোতে কি থাকে? কার্বন থাকে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5, এটা 6, ঠিক আছে? এখানে একটা নাইট্রো দিলাম, NO2, NO2 কি? নাইট্রোমূলক। এবং এখানে একটা নাইট্রোমূলক দিলাম। তাহলে এখন আমরা কাউন্ট করি কি হয়, কার্বন সংখ্যা কাউন্ট করি, ঠিক আছে? 1টা 2টা 3টা 4 5 6। তাহলে কয় নম্বরে নাইট্রো আছে? 2 নম্বরে নাইট্রো আছে, 4 নম্বরে নাইট্রো আছে। তার মানে, এবং নাইট্রো যদি 2টা থাকে সেক্ষেত্রে আমরা কি বলি? ডাই। 2 এর ক্ষেত্রে ডাই হয়, 3 এর ক্ষেত্রে ট্রাই হয়, 4 এর ক্ষেত্রে টেট্রা হয়, 5 এর ক্ষেত্রে পেন্টা হয়। খুব সহজ ব্যাপার। তাহলে এখানে আমরা বলতে পারি 2,4, যেহেতু নাইট্রো 2টা আছে এই জন্য আমরা বলবো 2,4 ডাইনাইট্রো। এই মূলকটার নাম হচ্ছে ফিনাইল মূলক, 2,4 ডাইনাইট্রো ফিনাইল, আর এই যৌগটার নাম হচ্ছে হাইড্রোজেন, হুইচ ইজ 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। অ্যান্ড এই যে আমরা এই যে টেস্টটা করতেছি, এই টেস্টের নাম কি? 2,4 DNP, হুইচ ইজ কিসের সাথে মিলে যায়? 2,4 ডাইনাইট্রো ফিনাইল, 2,4 ডাইনাইট্রো ফিনাইল টেস্ট, যেটা দ্বারা দ্বিতীয়টি কার্বনিল মূলক শনাক্ত করা যায়। কিভাবে করা যায় সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতেছি, আগে নামটা লিখে নিই, ঠিক আছে? এটার নাম কি? 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। এবং এটার নাম হচ্ছে, আরেকটার নাম হচ্ছে ব্রাডির বিকারক। কি? ব্রাডির বিকারক। তো এখানে আমরা লিখবো কি? 2,4 ডাইনাইট্রো ফিনাইল ফিনাইল হাইড্রোজেন। 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন। ওকে, আচ্ছা। তো এখন আমি জেনারেল রিঅ্যাকশনটা দেখাচ্ছি তোমাদের, সবাই লিখে নিবে। তো আমি সবার আগে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেনটাই লিখি, মানে এখন আমি জেনারেল টেস্টে যাচ্ছি, ঠিক আছে? তো এই যে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন মানে 2,4 DNP, এটাকে নিলাম। সবাই দ্রুত লিখবে।
2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন। ওকে, অ্যান্ড এটার সাথে আমরা রিয়াকশন দেবো কিসের? এই NH2টা এইভাবে লেখা যেই কথা, NH2 এইটা এইভাবে লেখা এই একই কথা, ঠিক আছে? তো আমি এইভাবেই লিখলাম বোঝার সুবিধার্থে। দেন আমি হচ্ছে এটা কি নিলাম, অ্যালডিহাইড নিলাম। হ্যাঁ, আর সি এইচটাকে এইদিকে বের করলাম, আর হচ্ছে অক্সিজেনটা ওইদিকে বের করলাম। মানে ওই যে সিও আগে এইভাবে দিতাম আর এইচটাকে এইভাবে দিতাম। এবার জাস্ট আমরা টুলটা লেখছি আর কি, সিওটা এইভাবে দিচ্ছি, এইচটা এইভাবে লিখছি, একই কথা, যেইলো সেই কথা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে RCHO যদি দিস তখন হচ্ছে এটা হয় হচ্ছে অ্যালডিহাইড, আর যদি এইচ এর পরিবর্তে যদি আবার আর দিই তখন হয় কিটোন। এটা হচ্ছে স্ট্রাকচারের বা গঠনগত কি বেসিক পার্থক্য, ঠিক আছে? তাহলে আর দিলে হয় হচ্ছে কিটোন। আমি বলছি কি, অ্যালডিহাইডের ক্ষেত্রেও কার্বনিল মূলক আছে। অ্যালডিহাইড যখন RCHO হয় তখনও কার্বনিল মূলক আছে, মানে সিও যে দ্বিতীয় যে কার্বন এবং অক্সিজেনের যে মানে দ্বিতীয় যে মূলকটা। আর যদি কিটোন হয় অর্থাৎ RCOR হয় যখন, তখনও কি কার্বনিল মূলক আছে। অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোন দুইটার কমন যে মূলকটা সেটা হচ্ছে কার্বনিল মূলক, দ্বিতীয় কার্বনিল মূলক, ঠিক আছে? তো এখন এই রিঅ্যাকশনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে পানি অপসারণ হবে। কি অপসারণ হবে? পানি, মানে H2 অপসারণ হবে। কিভাবে? এই 2,4-DNP বা 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, হ্যাঁ, এটার যে H2 এখানে নাইট্রোজেনের প্রান্তে যে H2 আছে, আর এই যে অ্যালডিহাইড বা কিটোনের যে দ্বিতীয় যে কার্বনিল মূলক আছে দুইটারই কমন, এখান থেকে মানে অ্যালডিহাইড বা কিটোনের অক্সিজেন যাবে, আর হচ্ছে 2,4-DNP বা 2,4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেনের H2 যাবে, ঠিক আছে? আচ্ছা, তো যদি যায় তাহলে এখানে -H2 মানে কি অপসারণ হয়েছে, পানি অপসারণ হয়েছে, বা এখানে +H2 একই কথা। তো আমি এখানে +H2 লিখলাম, কমন রিঅ্যাকশনটা লেখাই, দেন আমি রিঅ্যাকশন প্র্যাকটিস করাবো তোমাদের। তো এখানে কি +H2O, ঠিক আছে? তো এখন যে ব্যাপারটা ঘটতেছে, আমি এতটুকু অংশ লিখি বোঝার সুবিধার্থে। তো H2O ঠিক আছে, পানি অপসারণ হয়েছে, ভালো কথা। NO2, এখানে NO2, ওকে। দেন হচ্ছে এখানে হাইড্রোজেনের NH, দেন এখানে একটা নাইট্রোজেন কি একটা মানে বুঝলাম যে H2 চলে গেছে, ভালো কথা, কিন্তু একটা নাইট্রোজেন তো আছে, ঠিক না? একটা নাইট্রোজেন আছে, এবং এই নাইট্রোজেনের কয়টা হাত ছিল এখানে? H2 যদি থাকে, যদি H2 যদি চলে যায় তাহলে দুইটা হাত ফাঁকা হয়, তাহলে এই দুইটা হাতে কে যুক্ত হবে? আবার এই কার্বনের যেহেতু অক্সিজেন চলে গেছে, এই কার্বনেরটা কি দুইটা হাত ফাঁকা হয়েছে, তাহলে দুইটা হাত একসাথে কি যুক্ত হয়ে একটা বন্ড গঠন করছে, ডাবল বন্ড, ওকে। এবং এই কার্বনটা এইভাবে জাস্ট কি সিম্পলি এখানে যুক্ত করে দিলাম, কার্বনটা এইভাবে সিম্পলি যুক্ত করে দিয়েছে, এই যে যুক্ত হয়ে গেছে। আর এখানে আর ছিল যেরকম আছে এরকমই আর এখানে কি H আর R, মানে অ্যালডিহাইড থাকলে অ্যালডিহাইডের CH, আর হচ্ছে যদি কিটোন থাকে তাহলে H এর পরিবর্তে R, ঠিক আছে? এবং কথা হচ্ছে তাহলে কিভাবে বুঝবো যে এখানে কার্বনিল মূলক ছিল? সেটা হচ্ছে একটা অদক্ষেপ পড়বে, ইয়েলো আর অরেঞ্জ, হলুদ বা কমলা বর্ণের অদক্ষেপ পড়বে, ঠিক আছে? এবং অদক্ষেপের বর্ণ হবে কি, এই যে বইয়ে দেখবে যে সলিড লেখা, তো সলিড লেখা মানে অদক্ষেপ বা প্রিসিপিটেটেড বলে, ঠিক আছে? বাট আমি হচ্ছে চিহ্নটাকে এইভাবে লিখলাম, ঠিক আছে? একই কথা। তো কথা হচ্ছে ইয়েলো বর্ণটা কি ইয়েলো বা হলুদ বা অরেঞ্জ বর্ণের, অর্থাৎ এটা দেখে আমরা যে মানে যেখানে এই এক্সাম মানে এই টেস্টটা ঘটাইছি সেখানে হচ্ছে কি আমরা বুঝবো যে হয় অ্যালডিহাইড নিছিলাম না হয় কিটোন নিছিলাম, কারণ এটার মধ্যে কার্বনিল মূলক ছিল বিধায় এই মানে এই রিঅ্যাকশনটা হয়েছে, যে কারণে হচ্ছে কি, যে কারণে আমরা ইয়েলো আর অরেঞ্জ বর্ণের প্রিসিপিটেটেড বা ইয়েলো আর অরেঞ্জ বর্ণের অদক্ষেপ পাইছি, ঠিক আছে? প্রশ্ন হলো কেন অদক্ষেপটা দেয়? কারণ এই যে কম্পাউন্ডটা আছে এখানে কি নাইট্রোজেন নিজের দিকে কি মানে তোমাদেরকে পড়ানো হবে পরবর্তীতে, সেটা হচ্ছে ইনশাআল্লাহ, যে নাইট্রো যেটা আছে এ হচ্ছে মেটা নির্দেশক, ইলেকট্রন কি মানে বেঞ্জিন বলয়ের শব্দটা কমায়, অর্থাৎ নিজের দিকে ইলেকট্রন টানাটানি করে। এখানে এই নাইট্রো নিজের দিকে ইলেকট্রন টানাটানি করে। আবার এখানে নাইট্রোজেন আছে, এরাও হচ্ছে কি, এরা হচ্ছে নাইট্রোজেনের কি তড়িৎ বেশি, অর্থাৎ ইলেকট্রন কি বন্ধনজন নিজেদের দিকে টানবে। তো এই টানাটানির মধ্যে যে খেলাটা মানে যে ঘটনাটা ঘটে, এর মধ্যে খালি ইলেকট্রনের রেজোনেন্সের খেলা ঘটতে থাকে। এই ক্রমাগত রেজোনেন্স বা বাংলা অনুরণনের ঘটনা ঘটার ফলে দেখা যাচ্ছে যে এই আলোকচ্ছটার এই বিকিরণটা হয়, মানে যে কারণে আমরা ইজিলি ইয়েলো আর অরেঞ্জ বর্ডের প্রিসিপিটেটেড বা ইয়েলো আর অরেঞ্জ বর্ডের অদক্ষেপ পাই। একেবারে সিম্পল অ্যান্ড ইজি। তো আমি আশা করতেছি যে এই 2,4-DNP টেস্ট অনেকের কাছে দেখলে কঠিন মনে হয়, কিন্তু এই যে মারাত্মক ইজি যে ব্যাপারটা এটা আমরা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। তো এখন আমি ডিরেক্ট দেখা যাচ্ছে এখন আমি কি করবো, এখন আমি ডিরেক্ট রিঅ্যাকশনে চলে যাবো। আমি আশা করি তোমাদের এতটুকু লেখা হয়ে গেছে। তো আমি উপর থেকে মুছে দিচ্ছি, তোমরা নিচে নিচে লিখবে।
তো 1 নম্বর, সাপোজ আমি একটা অ্যালডিহাইড নিলাম CH3CHO মানে ইথানল প্লাস হচ্ছে কি নিলাম 2,4-DNP মানে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। তাহলে ফিনাইল মূলকটা আগে লিখি। আচ্ছা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। ওকে, অ্যান্ড এখানে কি হবে, রিঅ্যাকশনের ফলে পানি অপসারণ হবে। ঠিক আছে, এখানে -H2O লেখা যে কথা, অর্থাৎ পানি অপসারণ হচ্ছে, এখানে +H2O লেখা একই কথা। আমি এখানে +H2O লিখলাম, আমি এটাই লিখি ম্যাক্সিমামটা। ঠিক আছে, অ্যান্ড এখানে কি হবে, পানি অপসারণ হবে, অর্থাৎ এখান থেকে এখানে কি, এখান থেকে অক্সিজেন যাবে, আর এখান থেকে কি, এখান থেকে H2O যাবে। ওকে, আচ্ছা তাহলে NH এখানে আছে কি, এখানে আছে N। ঠিক আছে, অ্যান্ড কথা হচ্ছে এই যে কার্বন ছিল, অক্সিজেন কি, কার্বন অক্সিজেন ডাবল বন্ড ছিল, মানে দ্বিতীয় বন্ধন থাকে কি কার্বনিল মূলকে, তাহলে এই কার্বনের সাথে এটা কি যুক্ত হয়ে যাবে। আর এখানে এইচটা, সাপোজ আমি এইচটাকে কি বাইরে বের করে দিলাম অথবা নিচে দিলাম, একই কথা। আর এখানে ছিল কি CH3 ছিল, তো এই মূলকটা আমরা পাবো। ঠিক আছে, অ্যান্ড এটা কিবোর্ডের পদক্ষেপ থেকে ইয়েলো আর অরেঞ্জ, যেটা থেকে আমরা বুঝবো যে হয় অ্যালডিহাইড ছিল না হয় কিটোন ছিল। যেমন এখন আমরা অ্যালডিহাইড নিচ্ছি, ঠিক আছে, এখানে তাহলে বুঝবো যে অ্যালডিহাইড ছিল, অর্থাৎ কার্বনিল মূলক শনাক্ত করছি আমরা। ঠিক আছে, এটা একটা বর্ণ কি হবে, ইয়েলো আর অরেঞ্জ পদক্ষেপ বা প্রিসিপিটেটেড। আচ্ছা, তারপর 2 নম্বর একটা রিঅ্যাকশন দেই কিটোনের সাথে। হ্যাঁ, 2 নম্বরটা কিটোনের সাথেই দেই। এটা কি নিয়েছিলাম, ইথানল। ঠিক আছে, ইথানল বা অ্যালডিহাইডের মানে কার্বনিল মূলক শনাক্ত করছি। 2 নম্বর নিয়েছে কিটোনের সাথে, এই সেম, মানে এটা ছিল কমন, মানে জেনারেল রিঅ্যাকশনটা, আর এখানে হচ্ছে আমরা আলাদা আলাদা স্পেসিফিক ভাবে আর কি রিঅ্যাকশন করতেছি। 2 নম্বর হচ্ছে একটা কিটোন নিলাম CH3CO CH3 মানে কি, মানে হচ্ছে প্রোপানন প্লাস 2,4-DNP নেই, (2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। ওকে, আচ্ছা 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। ঠিক আছে, 2,4-DNP, এখানে কি হবে, পানি অপসারণ হবে। ঠিক আছে, NH2 কে আমি এইভাবেও লিখতে পারি, একই কথা, যেগুলো শিখুদু। তার মানে কি, তার মানে হচ্ছে পানিটা কিভাবে অপসারণ হবে, এখান থেকে অক্সিজেন যাবে আর এখান থেকে H2 যাবে, তো এইভাবে কি পানি অপসারণ হবে। তো এখানে আমি -H2টা এইভাবে লিখি, +H2 যে কথা লেখা, আর এখানে -H2 লেখা, একই কথা, মানে কি অপসারণ হচ্ছে। ঠিক আছে, পানি অপসারণ হচ্ছে। আচ্ছা তাহলে কীভাবে হবে রিঅ্যাকশনটা, এটা যেভাবে আছে এই কম্পাউন্ডটা এইভাবে লেখাটা ইজি আর কি। এখানে আছে NO2, এখানেও আছে NO2, এখানে আছে NH। হ্যাঁ, আর হচ্ছে এখানে ছিল নাইট্রোজেন, এবং এই নাইট্রোজেন থেকে যদি H2 যায় তাহলে 2টা হাত ফাঁকা হয়, আর এখানে যদি অক্সিজেন থেকে O যায়, মানে দ্বিতীয় যদি অক্সিজেন যায়, তাহলে কি এখান থেকে 2টা বন্ড, 2টা হাত ফাঁকা হয়, তাহলে 2টা হাত মিলিয়ে কি একটা বন্ড মানে গঠন করে। তাহলে ইজিলি আমরা বলতে পারবো এই বন্ডটা এইভাবে কার্বনের সাথে যুক্ত করে দেই, অ্যান্ড এই 2টা CH3 আমাদের নিজেদের ইচ্ছা মতো এইভাবে মানে যেভাবে দাও তোমরা, আমি এইভাবে নিলাম CH3 এই কম্পাউন্ডটা পাওয়া যাবে। অ্যান্ড একটা পদক্ষেপ দিব, পদক্ষেপের বর্ণ হবে ইয়েলো আর অরেঞ্জ, যেটা থেকে আমরা বুঝবো হ্যাঁ ঠিক আছে এটা একটা কিটোন ছিল, কারণ কিটোনের মধ্যে কার্বনিল মূলক থাকে, অ্যালডিহাইডের মধ্যে যেমন কার্বনিল মূলক থাকে, কিটোনের মধ্যেও ঠিক সেইভাবেই কার্বনিল মূলক থাকে, এটা হচ্ছে দেখি 2টার মধ্যে কমন। ঠিক আছে, আচ্ছা
ইয়েলো আর অরেঞ্জ। ঠিক আছে, তো আমি জেনারেলটা মুছে দেই, আমি লাস্ট একটা রিঅ্যাকশন তোমাদের প্র্যাকটিস করাবো। এই জন্য জেনারেল রিঅ্যাকশনটা আমরা মুছে দেই। তিন নাম্বারটা হচ্ছে CH2, এটা কি বেনজাল ডিহাইড, ঠিক আছে, এবং 2,4-DNP নিলাম আমরা। NH, এখানে নাইট্রোজেন আছে, এন্ড এখানে কি H2, এটা কি, এটা হচ্ছে, আচ্ছা এখনো হয় নাই, 2 তে একটা নাইট্রোজেন নিলাম, 4 একটা নাইট্রোজেন নিলাম, তাহলে এটা কি, এটা হচ্ছে 2,4 ডাইনাইট্রো ফিনাইল হাইড্রোজেন, মানে 2,4-DNP, ঠিক আছে। তো এটা কি, এটা হচ্ছে মূলত একটা, সহজে বলে এটা একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, যেটার নাম হচ্ছে বেনজাল ডিহাইড। বাট এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি এখন পর্যন্ত অ্যারোমেটিক তোমাদের পড়াই নেই। যখন আমি অ্যারোমেটিক পড়াবো তখন এগুলো একবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আপাতত জাস্ট এগুলো নলেজে রাখো, ঠিক আছে। এই দুইটা মানে এক্সাম্পল দিয়ে দেখবা যে করলে ম্যাক্সিমাম এগুলাই পরীক্ষা আসার সম্ভাবনা এগুলোই বেশি, এটা আসার সম্ভাবনা একটু কম। বাট তারপরে কি, এগুলো পারলে বিক্রিয়া চেঞ্জ করে দিলে তো একদম ইজিলি তোমরা পারবা এটা, ঠিক আছে। এটা কি অ্যারোমেটিক অ্যালডিহাইড, একদম ইজি। এখানে কি হবে, পানি অপসারণ হবে, বিক্রিয়ায় কি হবে, পানি অপসারণ হবে, অর্থাৎ এখানে প্লাস H2O, ঠিক আছে। আর কি এখান থেকে অ্যারোমেটিক অ্যালডিহাইড যেটা আছে, এখান থেকে কি কার্বনিল মূলক যেহেতু, এখান থেকে O যাবে আর এখান থেকে H2 যাবে, ঠিক আছে, অর্থাৎ পানি অপসারণ হয়েছে H2। তাহলে এখান থেকে একটা থাকা হয়েছে, এখানে কি এইভাবে কথা হচ্ছে, এই অ্যারোমেটিক অ্যালডিহাইড এটা শোয়ায়, মানে এটাকে কি, এটাকে শোয়ানোর মাধ্যমে যুক্ত করে দিতে হবে। আগে এটা লিখি, একদম ইজি, মারাত্মক ইজি। আচ্ছা, NO2 NO2 অ্যান্ড, আচ্ছা আমি এটা এই দিক থেকে লিখি, নাহলে স্পেস হবে না। এখানে আছে মনে করো যে NO2, এখানে আছে মনে করো NO2, ঠিক আছে। এখানে ধরো আছে কি NH, ওকে। এখানে একটা N আছে, যেহেতু H2 ডাবল, মানে দুইটা হাইড্রোজেন গেছে, অর্থাৎ দুইটা হাত ফাঁকা হয়েছে, ভালো কথা। আর এখান থেকে অক্সিজেন গেলে এখানেও দুইটা হাত ফাঁকা হবে। তাই এটা আমরা কি করবো, এই বলয়টাকে শোয়াই দিতে হবে, মাস্ট বেনজিন বলয়টাকে শোয়া দিতে হবে, মানে ফিনাইল মূলক, সহজে বললে। ফিনাইল মূলকটা শোয়াই দিলাম, ভালো কথা। এখানে কি ছিল, আচ্ছা আর একটু কাছাকাছি শোয়াইতে হবে। অ্যান্ড এইখানে এইচটা নিচে বা উপরে যেভাবে তোমরা দাও নিজেদের সুবিধা মতো এই যোগটা পাওয়া যাবে। অ্যান্ড কথা হচ্ছে মানে প্রসিডিউর সেম, ঠিক আছে। জাস্ট কি কনসেপ্ট ক্লিয়ার থাকলে এগুলো পারা একদম ইজি, ঠিক আছে, মারাত্মক ইজি। তো আমরা দেখলাম কি টোটাল রিঅ্যাকশনটাই মারাত্মক ইজি। তো এখন কি এটার পদক্ষেপ পড়বে, যে কারণে আমরা বুঝবো যে এটা কি হয়, মানে এটা অ্যারোমেটিক হলো কি, এটা একটা অ্যালডিহাইড তো, ঠিক না। অ্যান্ড এটা এখানেও কি আছে, এই যে দ্বিতীয় কার্বনিল মূলক আছে, কারণ এই স্টেটে আমরা এখানে উঠাই দিলাম আর কার্বন আর অক্সিজেন দিলাম, তাহলে আমরা তো বুঝতেই পারতেছি এখানে কার্বনিল মূলক আছে, হোয়াটএভার। তো এখন তাইলে এখানে আমরা এটাকে কি বলতে পারবো, পদক্ষেপ পড়বে হচ্ছে ইয়েলো আর অরেঞ্জ বর্ণের। এই ইয়েলো বা অরেঞ্জ, হলুদ বা কমলা বর্ণের ইয়েলো বা অরেঞ্জ বর্ণের এই প্রেসিপিটেটেড বা পদক্ষেপ দেখে আমরা বুঝতে পারবো যে এখানে কি কার্বনিল CO দ্বিতীয় কার্বনিল মূলক ছিল, ঠিক আছে। তো আমি আশা করতেছি এই রিঅ্যাকশনটা আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। অ্যান্ড এটা ছিল 10 স্টার একটা রিঅ্যাকশন, ঠিক আছে। এইচএসসি এক্সামে আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, তো এখন আমি একটা কাজ করবো, তোমাদের HW দেবো, তোমরা সবাই HW লিখে নিবে। প্রথম হচ্ছে CW এর পরে একবার রিভিশন দিবে,
ক্লাসটা শেষ হওয়া মাত্রই তোমরা কি কাজ করবে, সিডব্লিউ এর পরে একবার রিভিশন দিবে। এটা করতে তোমাদের বড় জোর 20 মিনিট সময় লাগতে পারে, ঠিক আছে। দেন তোমরা পড়া টেবিল থেকে উঠবে, ঠিক আছে। সিডব্লিউ এর পড়া একবার রিভিশন। আচ্ছা, দেন তোমরা যে কাজটা করবে, দেন তোমাদের কেমিস্ট্রি পড়া যখন স্লট থাকবে তখন যে কাজটা করবে, সিডব্লিউ এর যে বিক্রিয়াগুলো আমি করাইছি, মানে আজকের যে বিক্রিয়াগুলো করাইলাম সেইটা সিডব্লিউ এর বিক্রিয়াগুলো একেবারে 5 থেকে 6 বার বুঝে বুঝে 5 থেকে 6 বার বুঝে বুঝে প্র্যাকটিস করে একেবারে কি ঝাড়া মুখস্থ একদম, যাতে লাইফ টাইম মানে 5-6 বার প্রত্যেকটা রিয়াকশন, প্রত্যেকটা বিক্রিয়া এমনভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে বুঝে বুঝে, যাতে একদম লাইফ টাইম প্রত্যেকটা রিয়াকশন মনে থাকে ইনশাআল্লাহ। প্র্যাকটিস করে একেবারে কি ঝাড়া মুখস্থ, একেবারে কি লাইফ টাইমের জন্য। লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে হাজারি স্যারের বই থেকে অ্যালডিহাইড ও কিটোন রিডিং পড়বে। হাজারি স্যারের বই থেকে অ্যালডিহাইড ও কিটোন রিডিং পড়বে, ঠিক আছে। তো হাজারি স্যারের বই থেকে অ্যালডিহাইড ও কিটোন একবার কি বুঝে বুঝে রিডিং করবে, মানে তোমরা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম যতটুকু বুঝতে পারো, না বুঝলে নাই কোনো প্রবলেম নেই, বাট যতটুকু তোমরা নিজের আর কি রিডিং করে বুঝতে পারো। বাট নোট খাতা যেটা, ওইটাই কিন্তু অ্যাসেট, ওইটাই হচ্ছে তোমাদের এসএসসির জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। তোমরা সকলে ভালো থাকবে এবং তোমাদের সকলের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।